পেরিয়ে গেছে 6 দিন। এই 6 দিনে না তো শ্রুতি পার্থিবের দেখা পেয়েছে আর না কথা বলেছে। সবার থেকে জানতে পেরেছে কাজের জন্য চট্টগ্রাম গেছে। শুনে শ্রুতির মনটা খারাপ হয়েছে কিনা শ্রুতি নিজেই বুঝেনি। সে কি নিজের অবচেতন মনে আশা করেছিল যে পার্থিব তাকে বলে যাবে? না, সে এমন কিছুই আশা করেনি, করতে চায় না। তাদের সম্পর্ক কি স্বাভাবিক যে পার্থিব তাকে ঢোল পিটিয়ে বলে যাবে? শ্রুতির ভীষণ মন খারাপ হচ্ছে। বর্তমানে সে সকালের নাস্তা করছে, সবাই বসেছে টেবিলে, তবুও মনে হলো তার আশেপাশে কেউ বসেনি। এতদিন যাবৎ তার পাশে জলজন্ত একটা মানুষ বসতো, আর আজ সে নেই। কোনো মানে হয় এইসবের? গতদিনও ইলিশ মাছ রাধা হলো, অথচ শ্রুতি খেলো না। অন্যান্য দিন পার্থিব বেছে দেয়, কাল শ্রুতির বাঁচতে ইচ্ছেই করলো না, ওই কারণে খাওয়াও হলো না। শ্রুতির বর্তমানে নিজের উপর রাগ চেপে বসেছে। মনে হচ্ছে 100 কেজি রাগের বস্তা কেউ তার মাথায় চাপিয়ে দিল। পার্থিব তাকে বলে যায়নি, এরপর যাওয়ার পর ফোন করে কথাও বলছে না। এর মানে পার্থিব তাকে নিয়ে মোটেও চিন্তিত নয়। তাহলে অযথা সে কেন চিন্তা করছে? শ্রুতির প্লেটের দিকে তাকিয়ে রুটিগুলো ছিঁড়ে ছিঁড়ে মুখে পড়ল অনেকাংশে। এরপর নিজের রাগ রুটির উপর দিয়ে নাক কিঞ্চিত ফুলিয়ে চিবুতে লাগলো। শ্রুতি হামিমের ঘরে ঢুকেই দেখতে পেল হিয়া ভাবির মাকে। ভীষণ অবাক হলো, তাকে এখানে আশা করেনি। অবশ্য হয়তো আশা করা উচিত ছিল না। ভদ্রমহিলা এসেছে 2 কি 3 দিন হয়। তিনি এসেছেন নিজের মেয়ের জন্য। হিয়া ভাবি প্রেগনেন্ট, নিজের মেয়েকে দেখতেই তার এই বাড়িতে আসা। ভদ্রমহিলা শ্রুতিকে দেখে উঠে এলো। ভদ্রমহিলার চেহারা ভীষণ কোমল, কাঠিন্যতার ছোঁয়া নেই। শ্রুতি ভদ্রতাসূচক হাসল। হিয়া ভাবি ভীষণ মিশুক, শ্রুতিকে যথেষ্ট আদর করে। এখন শ্রুতিরও উচিত তার মাকে সম্মান দেখানো। কিছু লাগবে আন্টি? হঠাৎ এই ঘরে যে? সরল গলা শ্রুতির। কেন মা, এখানে আসা মানা? কোমল গলায় নিজের প্রশ্ন করলেন ভদ্রমহিলা। না না না, আমি এমনি বলেছিলাম। তোমার ভাই তো প্রতিবন্ধী, তাই না? শ্রুতি তার কোমল ধারালো কণ্ঠে চোখ তুলে তাকালো। জি। মা, তোমার ভাইকে কিছুদিনের জন্য অন্য বাসায় রাখা যায় না? শ্রুতি কথার অর্থ না বুঝে তাকিয়ে রইল। মহিলা শ্রুতিকে বোঝানোর চেষ্টা করলেন। জানোই তো হিয়া অন্তঃসত্ত্বা, এই সময়ে সুন্দর পরিবেশে থাকতে হয়। তার চেয়ে ও বড় কথা, কিছুদিনের মধ্যে 6 মাসে পড়বে। তোমার তো জানার কথা যে 6 মাসের পর গর্ভবতী মা যা যা দেখে বাচ্চা তেমনই হয়। যেমন আমাদের সময় গর্ভবতী মায়েরা বাদর দেখতো না, বাচ্চার মুখ বাদরের মতো হবে বলে। তাই বলছিলাম যে এই কয়েকটা দিন যদি তোমার ভাইকে অন্য কোথাও রেখে আসতে। আর তাছাড়া ছোট ভাই বোনের শ্বশুর বাড়িতে পড়ে আছে, দেখতে কেমন লাগে তুমিই বলো। শ্রুতি কিছুই বলল না। বুঝলো মহিলাটি চাচ্ছে না তার ভাই এই বাড়িতে থাকুক। মহিলাটি হয়তো সুযোগ পেলেন। আমি আসলে চাচ্ছি না আমার নাতি নাতনির মুখ বাদর মুখ হোক। শ্রুতির নাক ফুলে উঠল। মহিলাটি যে তার ভাইকে অপমান করছে তা অনেক আগেই বুঝেছে। এখন কথাগুলো যেন বিঁধে গেল শরীরে। চোখ চোখ রাখলো মহিলার। হয়তো কঠিন কিছু শোনাতে যাচ্ছিল, কিন্তু তার আগেই কারো কণ্ঠ শুনতে পেল। হায় রে দুনিয়া, যুগ পাল্টালেও অথচ মানুষের চিন্তাধারা না। এখনো ওইসব কুসংস্কার ধরে বসে থাকলে চলে বিয়ান? আমাদের সময় তো কত কিছু হতো, এখন কি হয়? জ্ঞানহীন মানুষের মতো মেয়েটাকে কতগুলো কথা শুনিয়ে দিলেন। কে বাদর মুখ শুনি? হামিম? কই, আমার চোখে তো বাচ্চাটা শান্ত সরল লাগছে। শ্রুতি তার চাচি শাশুড়ির দিকে চেয়ে রইল। তিনি আরো বললেন, মেয়ের বাড়িতে এসেছেন, ঘুরুন ফিরুন, সম্মানের সাথে আবার চলেও যাবেন। তাই বলে সেই বাড়ির অন্য বইয়ের ব্যাপারে নাক গলাবেন না। হামিম শ্রুতির ভাই। হামিম না তো আপনার মেয়ের জামাই টাকা খাচ্ছে, আর না তো এই বাড়ির কারো টাকা খাচ্ছে। সে খেলে তার দুলাভাইয়ের টাকা খাচ্ছে। এতে মা মরার বাচ্চাটার অধিকার আছে বলে মিষ্টি হাসলো রুমা বেগম। সেই হাসি দেখে ভদ্রমহিলা সুন্দর হাসলো। হয়তো বুঝেছে অতিরিক্ত কথা বলে অপমান হওয়ার চেয়ে অল্প কথায় মেনে নেওয়া ভালো। ভদ্রমহিলা আবারও হেসে বেরিয়ে গেল। রুমা বেগম শ্রুতির সামনে দাঁড়ালো, রয়ে শুয়ে বলল, কষ্ট পেও না, ভেবো না ওনাকে শুধু তোমার ভাইয়ের জন্য বলেছি। উনি আগেও এসেছে এবং নানা ব্যাপারে নাক গলানোর চেষ্টাও করেছে অযথাই, তাই ভাবলাম এইবার বলা দরকার। শ্রুতি মাথা নাড়ালো। রুমা বেগম হামিমের দিকে তাকিয়ে বলল, তোমার মা নাই শ্রুতি, ঘরের সৎ মা। বোন হিসাবে তোমাদের দুইজনের দায়িত্ব হামিমের দেখা।
তাই কারোর কথায় কখনো পিছুপা হবা না। আর শোনো মা, ওয়াহাব বাবারে এই ব্যাপারটা কিছুই বইল না, ও জানতে পারলে লজ্জা পাবো আমি। ওয়াহাব পার্থিবের আরেক নাম, পুরো নাম ওয়াহাব মীর পার্থিব। তার চাচির শাশুড়ি যে পার্থিবকে ওয়াহাব ডাকে তা শ্রুতি জানে, তাই হেসে সায় দিল, যার অর্থ সে বলবে না। রুমা বেগম চলে গেলেন। শ্রুতি ছোটবেলা থেকে শ্বশুরবাড়ির সম্পর্কে নানান নেতিবাচক কথা শুনেছে, অথচ এই বাড়িতে এসে তার ধারণা পুরোটাই পাল্টে যাচ্ছে। একটা বাড়ির সব মানুষ এতটা শান্ত, অমায়িক, বিনয়ী হয় কিভাবে? ছোটবেলার জীবনটাকে প্রায় সবাই আমরা যন্ত্রণার ভাবি কবে বড় হব, কবে আমরা সুখের নাগাল পাবো, অথচ আমরা বুঝতেই পারি না সুখের সময় থেকে আমরা সুখ ধরতে চাই। মানুষ যে দিন জন্ম নেয় সেদিন সেই মানুষটার জন্য সবচেয়ে সুন্দর দিন, এরপর ধীরে ধীরে আসতে থাকে সব খারাপ দিন। অথচ বোকা মানুষেরা সুখের আশায় বসে থাকে, তারা বুঝতেও পারে না অতীত থেকে সুন্দর দিন আর হয় না। কথাগুলো ভেবেও মাহাতির মানতে পারল না। সত্যি কি অতীত ছেলেবেলা সুন্দর? না, সুন্দর নয়। সবার অতীত ছেলেবেলা সুন্দর নয়। না, এতিম অনাথের ছেলেবেলা আবার সুন্দর হয় কিভাবে? মাইগ্রেনের ব্যথায় কয়েকদিন ধরে ভীষণ বেড়েছে। মাহাতির চোখ বন্ধ করে ফেলল, এরপর নিজে মনে মনে উচ্চারণ করল, আমি অনাথ নই, আমারও বাবা মা আছে, কিন্তু তারা আমাকে রাখেনি, ছুঁড়ে ফেলে দিয়েছে। শৈশব মানুষের জীবনের অনেক গুরুত্বপূর্ণ একটা সময়। তখনকার সব ঘটনাই যেন মস্তিষ্কে বিস্তরভাবে প্রভাব ফেলে। হয়তো শৈশবে মানুষের মস্তিষ্ক সবকিছু ধারণ করতে পারে না, তাই সব তাদের মনে না থাকলেও বিশেষভাবে প্রভাবিত ঘটনাগুলো তারা ভুলতে পারে না। মাহাতির নিজের জীবনের আচ্ছা স্মৃতিগুলো মনে করতে চেষ্টা করলে শুধুই মনে পড়ে তার স্কুলে যাওয়া, অল্প কিছুতে তাকে তার বাবা অথবা মায়ের মার দেওয়া, প্রতিনিয়ত ঝগড়াঝাঁটি, মায়ের রাগারাগি, কান্নাকাটি। এরপর একদিন তার বাবা তাকে ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে একটা জায়গায় নিয়ে এলো, তাকে খেলা করতে বলে কোথাও যেন চলে গেল। এরপর যখন মাহাতি তাকে দেখলো গেট দিয়ে বেরিয়ে যাচ্ছে, তখন দৌড়ে গিয়ে ভীষণ ডাকলো, চিৎকার করলো, অথচ তার বাবা তার ডাক শুনলো না। ওই জায়গার কিছু লোক তাকে ধরে ভেতরে নিয়ে গেল। এরপর সেখানেই কেটে গেল তার 2 দিন। এরপরেই তো সে চলে গেল আরেকটা নতুন ঘরে, যেখানে সবাই তার অচেনা। মাহাতিরের তখন কেবল মনে হতো তার বাবা মা তাকে বিক্রি করে দিয়েছে আর এনারা কিনে এনেছে। তাদের নিজের বাবা মা মানতে ইচ্ছেই করতো না। মন খারাপ করে বসে থাকতো জায়গায়, নীরবে কাঁদতো। কিন্তু তার নতুন বাবা মায়ের ভালোবাসায় নিজেকে আটকাতে পারেনি মাহাতির। তাদের বাবা মা বলে ডাকা শুরু হয় তার নতুন জীবন। তবুও যেন স্মৃতি পিছু ছাড়ে না। ছোট থেকেই সে অল্পভাষী, এখন পরিস্থিতির চাপে আরও হয়ে গেছে। কাকে বলবে সে নিজের মনের কথা? কেউ তো তাকে বুঝেই না, তাই সে আর চেষ্টাও করে না। সেই তো খারাপ। এ কারণেই তার বাবা মাকে তাকে অনাথ আশ্রমে ছেড়ে দিতে দ্বিধাবোধ করেনি। মাহাতিরের ভীষণ মন খারাপ হয়ে গেল, চারপাশে অসহ্য লাগতে শুরু করলো, মাথা ব্যথা যেন 10 গুণ বেড়ে গেল। সে এইসব কথা মনে করতে চায় না, তবুও বিয়াদব মন মাঝে মধ্যে চেষ্টা করে তার বাবা মায়ের মুখ মনে করতে। বাবা মা যারা নিজের সন্তানকে ছেড়ে দিতে পারে তারা আদৌ বাবা মা না। তাদের বাবা মা বলে তার বর্তমান আব্বা আম্মাকে অসম্মান করতে চায় না মাহাতির। এরা যে সত্যিই ভীষণ ভালো মানুষ। কপালে নরম হাতের স্পর্শ পেয়ে চোখ খুলল মাহাতির। বিভা মেয়েটাকে দেখে এখন রাগ হলো না, ভীষণ মন খারাপ হলো। বিভাও তাকিয়েছে মাহাতিরের দিকে, কপালে ভাঁজ, মনে চিন্তা যে এইটা তার স্বামী নাকি অন্য কিছু। অল্পতেই মানুষটা তো অসুস্থ হয়ে কেন পড়ে? হালকা বৃষ্টিতে ভিজলেই জ্বর, সর্দি, কাশি হয়ে যায়। বাইরের খাবার খেলে পেট সহ্য করতে পারে না, গ্যাস্ট্রিকের ব্যথা হয়। এছাড়া সারা মাস তো কোনো না কোনো অসুখ বিসুখ তো লেগেই আছে। সাথে মাইগ্রেন যেন মেঘনা চাইতেই বৃষ্টির মতো। এত নাজুক কেন মানুষ হয়? বিভাকে অবাক করে মাহাতির বিভার হাত ধরল। বিভা মাহাতিরের চোখের দিকে তাকালো। মাহাতিরের চোখ দুটোতে লাল আভা। বিভা ঢোক গিলল। মানুষটার কি শরীর বেশি অসুস্থ? বিভা তাকিয়ে দেখলো মাহাতিরের মুখ বেঁকিয়ে হেসে আছে, হাসিতে কিছুটা বিদ্রুপ, কিছুটা মলিনতা। মাহাতির বলল, তুমি অনেক ভালো বিভা, আগেও বলেছি, আজকেও বলছি, একজন আদর্শ বউ তুমি। অথচ দেখো তোমার ভাগ্যে কিনা আমার মতো স্বামী জুটলো। ইউ ডিজার্ভ বেটার, মোর বেটার দেন মি। কি বলতে চাচ্ছেন? মাহাতির তার উত্তর দিল না, নিজের মতো বলল, আমার মা বাবা তোমাকে কিভাবে আমার জন্য ঠিক করলো আমি জানি না। অবশ্য প্রতি বাবা মাই চায় তাদের পুত্রবধূ ভালো হোক, সেই আশাতেই হয়তো। সেখানে তোমার জীবন নষ্ট হলো কিনা চিন্তাও করলো না। এখন প্রমাণ পেলে তো যে সব মানুষেরাই স্বার্থপর। আমার আব্বা আম্মাও কেবল আমার কথা চিন্তা করে তোমায় আমার কাছে বিয়ে দিয়েছে, তোমার কথা চিন্তা করেনি। আই এম শিওর তোমার মা বেঁচে থাকলে কখনো আমার কাছে বিয়ে দিত না। সে দেখে শুনে অন্য কোনো ভালো ছেলের কাছে বিয়ে দিত। তুমি ডিজার্ভ করো এমন কেউ।
মাহাতিরের কথা হাওয়ায় উড়িয়ে দিল বিভা। আপনার মাথা যন্ত্রণা কমেছে? বাড়লে তো সমস্যা, ডক্টরের কাছে যাবেন। মাহাতিরের রাগ মাথা চাড়া দিয়ে উঠল। তার কথাই মেয়ে গায়ে মাখল না। বিভাকে দমাতে বলল, তোমার স্বামীর জন্ম পরিচয় ঠিক নেই, তোমার ভাবতে খারাপ লাগছে না? আমি তো কারোর অবৈধ সন্তানও হতে পারি। আমার কাছে আপনার সবচেয়ে বড় পরিচয় আপনি আমার হাজবেন্ড, আর আপনার আব্বা আম্মার আছে মাতির, তারা আপনাকে ভালোবাসে। আপনি এইভাবে বলে তাদের ছোট করছেন। মাহাতির বিভার হাতের আঙুল নিয়ে খেলছিল। বিভার কথায় চোখ তুলে তাকালো। আমি আমার আব্বা আম্মাকে ভালোবাসি, তারা আমাকে ভালোবাসে। এই দুটো কথা যেমন সত্যি, ঠিক তেমনি সত্যি তারা আমার আপন বাবা মা নয়। এই পৃথিবীতে মাহাতির নামক মানুষের নিজের একান্ত আপন বলে কেউ নেই। কেউ না বিভা। কণ্ঠটা কি করুণ শোনালো। বিভা তাকিয়ে রইল মাহাতিরের দিকে। মাহাতির উঠে গেল। রুমের লাইট অফ করে ফিরে এলো বিছানায়। আমি ঘুমাবো, রাতে খাবো না। না মানে না। আশা করি পতিব্রতা স্ত্রী হয়ে আমাকে ডেকে বিরক্ত করবে না। মাহাতির উল্টো ঘুরে শুয়ে পড়ল। বিভা আগের মতোই বসে আছে। মনে মনে বলল, এই পৃথিবীতে আপনার আপন বলে কেউ নেই। কথাটা মিথ্যা মাহাতি, আমি আছি না। আপনার আব্বা মা আপনার আপন নয়, এটা যেমন সত্যি, আমি আপনার স্ত্রী, এটাও তেমনি সত্যি। পৃথিবীর 801 কোটি মানুষের মধ্যে শুধুমাত্র আমি আপনার আপন। ব্যাপারটা কত সুন্দর দেখেছেন? শুধু সুন্দর নয়, অসম্ভব সুন্দর। মধ্যরাত। পার্থিব কপাল কুঁচকে বসে আছে বিছানায়। ঘুম আসছে না। এই 6 দিন সে কেমন করে পার করেছে তা কেবল সেই জানে। শান্তিপ্রিয় মানুষটার মনেও আজ কেবল অশান্তি আর অশান্তি। পার্থিব একটু স্থির হতে চেষ্টা করলো। উঠে রুম জুড়ে হাঁটাহাঁটি করলো, পানি খেলো। তাও যেন স্থির মানুষটার মধ্যে স্থিরতা ধরা দিচ্ছে না। গত দিনগুলো শ্রুতির বিভিন্ন ছবি দেখে মনকে মানিয়েছে। আজ মন যেন তাতেও মানতে চাইছে না। সে কি ফোন করবে শ্রুতিকে? ফোন হাতে নিল। শ্রুতির নাম্বারে হাত স্থির করলো। সেভ বলতে শ্রুতির নামের জায়গায় একটি লাভ ইমোজি আর একটি ডাইনির ইমোজি দেওয়া। নিজের করা কাণ্ডে এবার পার্থিব নিজেই হেসে দিল। ধীরে ধীরে বলল, ডাইনি, আমার পার্সোনাল ডাইনি। ক্লিক করতে গিয়েও করলো না। ফোনটা বিছানায় ছুঁড়ে ধপ করে বিছানায় শুয়ে পড়ল। নিজের মনকে বোঝাতে চেষ্টা করলো যে আর মাত্র একদিন, এরপরেই দেখা করবে, কথা বলবে। অথচ কি তার মনও তার সাথে আজ নাফরমানি করছে। মেয়েটার মধ্যে কি আছে? আপাতত দৃষ্টিতে বলতে গেলে কিছুই নেই। অথচ পার্থিব কেমন মায়ায় পড়ে গেল, যে মায়া থেকে সে উঠতেই পারছে না। মায়া এত ভয়ঙ্কর। বাসার মা থেকে শুরু করে সবার সাথে কথা বলে ফেলেছে। শ্রুতির খোঁজ খবরও নেওয়া শেষ, তবুও মন মানছে না। মনে হচ্ছে শ্রুতি তার সাথে একটু কথা বললেই তার শান্তি লাগবে। মনে হচ্ছে তার সাথে রাগী গলায় কথা বললে, ঝাঁঝালো কণ্ঠে ঝগড়া করলেই সে শান্তি পাবে। এমন নীরব বিচ্ছেদের থেকে তো শ্রুতির ঝগড়াই ভালো ছিল। পার্থিব ভুরু কুঁচকে ফেলল। সে চেয়েছে শ্রুতিকে একটু শাস্তি দিতে, অথচ শাস্তি সে নিজেই পাচ্ছে। এসবের কোনো মানে হয়? শ্রুতি তো নিশ্চয়ই নিজের মতো আছে, কোনো চিন্তাও নেই তার জন্য। পার্থিব চোখ বন্ধ করল। এমন দজ্জাল একটা মেয়েকে তার মা তার জন্য পছন্দ করলো কেমন করে? তার মায়ের চেয়েও তো সে বেশি দোষী। এমন মেয়েকে সে ভালোবাসে কেমন করে? পার্থিব নিজের ফোনে শ্রুতির ছবি দেখতে লাগলো, যা ওর থেকে লুকিয়ে তোলা হয়েছে। পার্থিব ছবি দেখতে দেখতে ভুরু কুঁচকে ফেলল। এরপর থেকে শ্রুতির কণ্ঠটা রেকর্ড করে রাখতে হবে, যাতে ঝগড়া করলেও সমস্যা না হয়। সেজন্য কণ্ঠ শুনে নিজেকে স্থির রাখতে পারে। পার্থিব ঘড়ির দিকে তাকিয়ে উঠে গেল। বিছানায় টিকটিকির মতো আটকে থাকার চেয়ে কাজে নিজেকে ব্যস্ত রাখা অধিক শ্রেয়। 8 দিন পর পার্থিব আসছে। কথাটা শ্রুতি শুনেছে সকালবেলা। শ্রুতি লক্ষ্য করছে না চাইতেও তার মুখটা হাসি হাসি হয়ে যাচ্ছে। অল্পতেই ভীষণ খুশি খুশি লাগছে। এই যে সারা সকাল সে প্রভা প্রত্যাশা হিয়া ভাবির সাথে কত প্রাণ খুলে গল্প করলো। শ্রুতি অনুভব করছে তার হাত পা হালকা কাঁপছে। পার্থিব আসায় সে কি বেশি উত্তেজিত হয়ে যাচ্ছে? সে কি খুব বেশি খুশি হয়ে যাচ্ছে পার্থিব আসবে বলে? শ্রুতি আয়নার দিকে তাকালো। দেখতে তাকে আহামরি ভালোও লাগছে না, আবার খারাপও লাগছে না। শ্রুতির ভুরুতে ভাঁজ পড়ল। অন্যান্য দিন তো ঠিকই মুখটা একটু হলদেটে সুন্দর থাকে, আজ নেই কেন? শ্রুতি নিজের চুলগুলো ঠিক করে চলে গেল নিচে। নিচে হামিমকে বসিয়ে রেখে এসেছে। হামিমকে খাওয়ানোর নাম করে বসে থাকবে, যেন পার্থিব ঢুকলেই তার চেহারা দেখতে পারে। নিজের চিন্তায় নিজেই ভীষণ অবাক হলো শ্রুতি। বইয়ের অপেক্ষা দীর্ঘ করলো না পার্থিব। সকাল 11:30টার দিকে সে বাড়িতে ঢুকলো, হাতে ব্যাগপত্র। শ্রুতি হামিমকে খাওয়ানোর ফাঁকে ফাঁকে লক্ষ্য করতে লাগলো পার্থিবকে।
গায়ের শার্ট ঘেমে গেছে, মুখেও বিন্দু বিন্দু ঘাম। এসেই সোফায় বসে পড়েছে। কি আশ্চর্য, একবার তার দিকে তাকিয়ে হাসলও না। হামিমকে খাওয়ানো বাদ দিয়ে বসে আছে শ্রুতি। হামিমকে খাওয়ানো হয়ে গেলে সে এখানে বসে থাকতে পারবে না। লোকটা ভাববে তাকে দেখার জন্য হয়তো বসে আছে, যেটা মোটেও হতে দেওয়া যাবে না। ভাব বেড়ে যাবে লোকটার। শ্রুতি ঠোঁট বাঁকিয়ে হামিমের মুখে খাবার দিল। পার্থিব একটু বিশ্রাম নিয়েই সবার জন্য আনা ছোটখাটো উপহার দিতে লাগলো। সবাইকে ডেকে ডেকেই দিল সে, এমনকি উঠে এসে হামিমকে উপহার দিল। হামিমের জন্য নতুন ক্যানভাস, আর্ট পেপার, রং এনেছে, সাথে আর্টের প্রয়োজনীয় সামগ্রী। শ্রুতিকে অবাক করে দিয়ে হামিম হেসে দিয়ে পার্থিবের কোমর জড়িয়ে ধরল। বিনিময়ে পার্থিব চমৎকার করে হাসল। শ্রুতি আর চোখে দেখে চোখ নামিয়ে নিল। সবাইকে গিফট দেওয়া শেষ হতেই পার্থিব উপরে চলে গেল বিশ্রামের জন্য। শ্রুতি তা লক্ষ্য করে নাক ফুলিয়ে ফেলল। সে হয়তো আশা করেছিল পার্থিব তাকেও কিছু দেবে। শ্রুতি নিজেকে গালি দিতে লাগলো। সে এত বোকা কেন? কার জন্য অপেক্ষায় ছিল সে? কার জন্য অপেক্ষা করেছে? কার সাথে একটু গল্প করে আশায় বসেছিল? এই ফালতু মানুষটার জন্য যে কিনা তাকে গ্রাহ্যই করে না, যার কাছে তার কোনো দামই নেই। শ্রুতি নিজের দোষ দেখল না, সব দোষ পার্থিবের ঘাড়ে দিয়ে মনে মনে বকতে লাগলো। এই অসভ্য মানুষটার জন্য তার ভাইকে সকালে 9টার নাস্তা 11টায় করালো। ভাবতেই তার মরে যেতে ইচ্ছে করছে। বিভা দাদির সাথে কথা বলে ফোনটা রাখলো। ভালো লাগছে না। দাদির অসুস্থতায় বিভার মনে হচ্ছে সে নিজেই অসুস্থ। আজ গিয়েছিল ভার্সিটি থেকে ফিরে দাদির সাথে দেখা করতে। সেখানে গিয়ে দেখতে পেল তার সৎ মায়ের আগের ঘরের ছেলেরা এসেছে। তারা বিভার থেকে বয়সে বড়। বিভা তাদের মোটেও পছন্দ করে না, তাই যত দ্রুত সম্ভব দাদির সাথে কথা বলে চলে এসেছে। দাদির শরীরটা মোটেই ভালো যাচ্ছে না। বিভা ডাক্তারের কাছে নিয়ে যেতে চাইল। দাদি রাজি হলো না। হাজার জোর করেও বিভা মানাতে পারল না। দাদির এই অবস্থা শ্রুতি শুনলে অযথাই চিৎকার চেঁচামেচি করবে আমিন সাহেবের সাথে। এরপর কান্নাকাটি করে কষ্ট পাবে। শুধু শুধু শ্রুতিকে কষ্ট দিতে বিভা চায় না, তাই এত অসুস্থতার কথা বলেনি শ্রুতিকে। সে থাকাকালীন শ্রুতি ফোন দিয়েছিল, তখনই কথা বলে নেয় দুজনে। বিভা নিজের মাথা চেপে বসে পড়ল। হঠাৎ করে ভীষণ কান্না পাচ্ছে। নিজের ফোনে মায়ের ছবি বের করে ধীর কণ্ঠে বলল, আমি পারছি না আম্মু, আমি কোনো দায়িত্বই ঠিকভাবে পালন করতে পারছি না। দাদির খেয়াল রাখতে পারছি না, হামিমও আমার কাছে নেই, শ্রুতির পড়ালেখাও আটকে আছে। একে আর লস হয়ে গেছে ওর, কিছুই সামলাতে পারছি না আমি। শ্রুতির পড়ালেখা আটকে আছে কথাটা ভুল। শ্রুতি নিজেই ভার্সিটিতে ভর্তি হয়নি নিজের জেদ বজায় রাখতে। বিভার ধমকি ধামকিতেও কাজ হয়নি। শ্রুতির মতে 1টা বছর সে রিল্যাক্স করতে চায়। এরপর অন্য বছরে ভার্সিটির প্রিপারেশন নেওয়ার আগে বিয়ে হয়ে গেল। কারোর কিছু করার রইল না। তবুও এখনো সময় আছে অন্যান্য ভার্সিটিতে ভর্তি হওয়ার। এ কারণে বিভা দুপুরে কথা বলেছে পার্থিবের সাথে। বিভা নিজেই টাকা দিতে চেয়েছে, কিন্তু পার্থিব খুব বিনয়ীভাবে বিভাকে নাকচ করে দেয়। বিভাও মেনে নেয়। পার্থিবের ফোন রেখে শ্রুতিকে ফোন করেছিল বিভা। এক দফায় বকা দিয়ে দিয়েছে। বিভার বকা শুনে শ্রুতি চুপ ছিল। এরপর গম্ভীর কণ্ঠে শুধু বলেছে, আচ্ছা ভর্তি হব আমি। বিভার ভাবনার মাঝে মাহাতির ঘরে ঢুকলো। বিনা বাক্য ব্যয়ে ট্রাউজারের পকেট থেকে টাকা বের করে বিভাকে দিল। বিভা তাকিয়ে রইল টাকার দিকে। টাকা দিয়ে আলমারির কাছে গেল মাহাতির। আলমারি খুঁড়ে হঠাৎ করে লক্ষ্য করলো বিভা এখন আর নিজের কোনো জামা আলমারিতে রাখে না, সব তারই জামা। বিশেষ ভাবলো না এ নিয়ে, রাখে না তার জন্যই ভালো। বেতনের বাকি টাকা ড্রয়ারে রেখে দিয়ে ঘুরে দেখলো বিভা এখনো টাকা হাতে নিয়ে বসে আছে। মাহাতির ভরাট কণ্ঠে বলল, আশা করি হাত খরচ এতেই হয়ে যাবে। অন্য মাসের থেকে এবার 2000 টাকা বেশি আছে। বিভা তাকালো মাহাতিরের দিকে। মাহাতির টাকা কেবল আজকে দিচ্ছে তেমন নয়, গত 5 মাস ধরেই দিচ্ছে। বিয়ের 2য় মাস থেকে দেওয়া শুরু করেছিল। সাথে ছিল গম্ভীর কণ্ঠের বাণী, লাখ টাকার চাকরি করি না, আশা করি এতে তোমার হাত খরচ হয়ে যাবে। আরও লাগলে বলো, মোস্ট ইম্পর্ট্যান্ট টাকার মূল্য দিও। বড়লোক বাপের মেয়ে হয়ে মধ্যবিত্ত স্বামীর আয় বুঝে খরচ করবে আই থিঙ্ক। আর এই টাকার সাথে এটা ভেবে নিও না যে আমি তোমাকে ভালোবেসে টাকা দিচ্ছি। আমি জাস্ট আমার দায়িত্ব সম্পর্কে সচেতন। বিভা নাকচ করেনি টাকা নিতে। কেন করবে? এই টাকায় তার অধিকার আছে। আর তার থেকেও বড় বিষয়, সব ব্যাপারে নেতিবাচক চিন্তা আনলে চলবে? সব ব্যাপারে নেতিবাচক চিন্তা না এনে ইতিবাচক চিন্তাও আনা যায়। মাহাতির বিভাকে নিয়ে ভেবেছে, বিভার হাত খরচ নিয়ে ভেবেছে। এইটাই কি যথেষ্ট নয় খুশি হওয়ার জন্য? বিভা তো এতেই খুশি। তাছাড়া বিভা যে ছোটখাটো অনলাইন বিজনেস করে তা মাহাতির জানা সত্ত্বেও নিজের স্ত্রীর হাত খরচের জন্য টাকা আলাদা করে দিচ্ছে। ব্যাপারটা প্রতিবারের মতো এইবারেও বিভাকে ভীষণভাবে মুগ্ধ করলো। বিভা উঠে গেল মাহাতিরের জন্য চা আনতে। বিভা ফিরে এলো মিনিট 15 পরে।
এসে দেখলো মাহাতির বিছানায় বসে কাগজপত্র নিয়ে ঘাটাঘাটি করছে। এটাই সময় মাহাতিরকে গিফট দেওয়ার। বিভা চায়ের কাপ খাটের পাশে ছোট টেবিলে রাখলো। টেবিলটার কাছেই খাটে বসা মাহাতির। বিভা গিয়ে নিচের ব্যাগ থেকে একটা সুন্দর ঘড়ি বের করলো। আজ ভার্সিটি থেকে আসার পথে বিভা নিজের অজান্তেই কিনে ফেলেছে মাহাতিরের জন্য। বিভা ঘড়িটা নিয়ে চুপচাপ মাহাতিরের পাশে বসলো। মাহাতির বুঝেও কিছু বলল না। বিভা মাহাতিরের হাত থেকে কাগজ রেখে হাত এনে নিজের কোলে রাখলো। ভীষণ যত্ন নিয়ে ঘড়িটা পরিয়ে দিল হাতে। এরপর মাহাতিরের কাঁধে মাথা রেখে মিষ্টি কণ্ঠে বলল, দেখুন মাহাতি, আপনার হাতে কি সুন্দর মানিয়েছে। ঘটনার আকস্মিকতায় মাহাতির নিজের হাতের দিকে ফেল করে চেয়ে রইল কেবল। বিভা তার কাঁধে মাথা রাখছে। বিভার থেকে সবকিছু আশা করেনি মাহাতির। পুরুষালী কণ্ঠে বলল, এসবের মানে কি বিভা? গিফট মাহাতি, আপনার জন্য। সরল কণ্ঠে বলে বিভা মাহাতিরের বাহুতে থুতনি রেখে তাকালো তার দিকে। আপনার পছন্দ হয়নি? আজ ভার্সিটি থেকে ফেরার পথে কিনেছি, হঠাৎ করে কিনলাম আপনার জন্য। এসব করে কি বোঝাতে চাইছো? কিছুই বোঝাতে চাইছি না মাহাতি, আবার অনেক কিছুই বোঝাতে চাইছি। আপনার জানা দরকার আপনাকে কেউ অসম্ভব ভালোবাসে। আপনার জানা দরকার আপনাকে ভেবে কেউ তার পুরো দিন পার করে, কেউ সারা দিন আপনার কথা ভাবে। আপনি যে সকাল বিকাল উচ্চারণ করেন আপনার কেউ নেই, কেউ নেই। আমি আছি তো মাহাতি, আপনার একান্ত ব্যক্তিগত মানুষ। এইভাবে তাকিয়ে লাভ নেই। আপনাকে ভালোবাসি তাই প্রকাশ করছি। ভালোবাসলে প্রকাশ করতে হয়, নয়তো আপনি জানবেন কেমন করে। কিছুক্ষণ থেমে বিভা আবারও বলতে শুরু করলো, আপনার ব্যাপারে আরো একটা রহস্য উদ্ঘাটন করলাম। আপনি অযথাই চিল্লান আমাদের বিয়ে ব্যাপারে, অথচ আপনার বিয়ে না মানার কোনো কারণই নেই। বিয়ের শুরুতে বলেছিলেন আমি কালো বলে মানেন না। আসলে এটাও আপনার জন্য কোনো সমস্যাই না। সমস্যা হলো আপনার জেদ। আপনি কোনো সম্পর্কেই থাকতে চাননি, সেই জেদ থেকেই আপনার এমন আচরণ। ঠিক বললাম? মাহাতির ঠোঁট বাঁকিয়ে হাসলো। খুব বেশি চিন্তা করে ফেলেছো আমার ব্যাপারে। তোমার সবগুলো কথাই ভুল বিভা। মাহাতির উঠে দাঁড়িয়ে বিভার সামনে গেল। তোমার আর আমার সম্পর্কটা জাস্ট অধিকার আর দায়িত্বের। আর তুমি আমাকে ভালোবাসো কি না বাসো, এতে আমার কিছুই যায় আসে না। আমার জন্য আমি এনাফ, অন্য কারো প্রয়োজন নেই। আর রইল তোমার গায়ের রং, যেখানে তোমাকেই পছন্দ করি না সেখানে তোমার রঙের ব্যাপারে ভাবাও দূরের কথা। তুমি আমার স্বামী স্ত্রী, তাই আমরা সংসার করছি, আজীবন করব। ভবিষ্যতে ভালোবাসা মায়া যদি হয়ও, তাও জাস্ট হওয়ার জন্য হবে। বলার জন্য বলবো। তোমার সামনে থাকতে আমি স্বস্তি পাই না বিভা, এই কারণেই তোমার থেকে দূরে থাকি। বলে মাহাতির গিয়ে বিছানায় বসলো। এরপর আবারও বিভার দিকে তাকিয়ে বলল, বাই দ্য ওয়ে, ঘড়িটা সুন্দর, হাতে সত্যি মানাচ্ছে। বিভার আজ মন মেজাজ ঠিক নেই। এই ভালো হচ্ছে তো এই খারাপ। এখনো তাই হলো। রেগে গেল বেশ। ইচ্ছে করলো মাহাতিরের সামনে গিয়ে হাত থেকে ঘড়ি খুলে দূরে ছুঁড়ে মারতে, সাথে মাহাতিরের গালে একটা চড় লাগাতে। নিজের ইচ্ছেতে ছাই দিয়ে ঘর থেকে বেরিয়ে গেল বিভা। মায়ের কোলে শুয়ে আছে পার্থিব। মাথায় যত্ন নিয়ে হাত বুলাচ্ছে তানহা বেগম। ছেলের গতিবিধি কয়েকদিন ধরে লক্ষ্য করেছে সে, সাথে নিজের ছেলের বউয়েরও। দুজনের নীরব যুদ্ধ আর কেউ না বুঝলেও তানহা বেগম ভালোই বুঝতে পারছে। চট্টগ্রাম যাওয়ার দিন হামিম শ্রুতি সহ তার নিজের যত্ন নিতে বলে গেল, অথচ শ্রুতিকে একবারও ডাকলো না। এরপর শ্রুতি এসে তার কাছে পার্থিবের ব্যাপারে জানতে চাইল। তাছাড়া চট্টগ্রামে গিয়ে বারবার শ্রুতির কথা জিজ্ঞেস করা, শ্রুতির নির্লিপ্ততা, আজ বাসায় ফিরে শ্রুতিকে গিফট না দেওয়া, শ্রুতির রাগী অভিমানী চেহারা, সব যেন তাদের যুদ্ধের চিহ্ন বহন করছে। মনের প্রশ্ন মুখে করল তানহা। শ্রুতির সাথে ঝগড়া হয়েছে? বড় নিঃশ্বাস ছেড়ে উত্তর দিল পার্থিব। না মা, ঝগড়া কেন হবে? তাহলে মেয়েটার সাথে ভালোভাবে কথা বলছিস না কেন? আবার গিফটও দিসনি। আমি কিন্তু সবই লক্ষ্য করেছি। ওনার মাথা থেকে ভূত নামাচ্ছি মা। তানহা সরল মনের মানুষ, অল্পতে চিন্তিত হয়ে পড়ে। পার্থিবের কথায় আতঙ্কিত হয়ে গেল। ভূত নামাচ্ছিস মানে? আসলে কি বউকে ভূতে ধরেছে? তোর বাবাকে আমি বলবো? পার্থিব মায়ের কোলে ভালোভাবে শুয়ে নির্লিপ্তভাবে বলল, হ্যাঁ মা বলো, বাবাকে বলো ওঝা ডাকতে। আর ভূতের ডিটেলস জানতে চাইলে বলো সন্ন্যাসী ভূত ধরেছে, যে এই ভূত সংসার করতে দিচ্ছে না তোমার বৌমাকে, সন্ন্যাসী বানাতে চাইছে। বিভা, শ্রুতি, হামিম 3 ভাই বোন। বলা যায় 3 জনই পরিস্থিতির চাপে শান্ত প্রকৃতির, বিশেষ করে বিভা শ্রুতি। তাদের 2 বোনের আচার আচরণে তেমন কোনো পার্থক্য নেই। দুজনেই প্রিয় মানুষদের সামনে চঞ্চল, আবার দুজনেই শান্ত। অমিল নেই ব্যাপারটা তেমনও নয়। বিভা শ্রুতির মধ্যে সবচেয়ে বড় অমিল, শ্রুতি ছোট থেকে যত ঝামেলা পাকিয়েছে
বিভা তার এক ভাগও পাকায়নি, উল্টো সমাধান করেছে। শ্রুতির ঝামেলা পাকানো যেন রক্তে মিশে গেছে। তাই তো এখন একটা ঝামেলা পাকিয়ে ফেলেছে। নিজে নিজেই হামিমকে বিভা মাহাতিরের কাছে দিয়ে এসেছে। এই কাজের পেছনে কারণ হলো পার্থিবের উপর রাগ। পার্থিব লোকটার ভাব বহু বেড়েছে। তার সাথে কথা বলে না, প্রয়োজনীয় কথা ছাড়া মুখ দিয়ে কথা বেরই হয় না। তাকে এড়িয়ে চলে, শুধু হামিমের সাথে গল্প করে। মেনে নেওয়া যায় এইসব ভাব? তার উপর গতকাল নাকি আবার কোনো কাছে চলে গেছে, তাই শ্রুতিও ভাইকে আপার কাছে দিয়ে এসেছে, পার্থিবকে না বলেই। এমনিতে পরিবারের সবার কাছে বলেছে যে বিভা হামিমকে নিজের কাছে রাখতে চায়। বিভা কিছুদিন রাখার পর আবার সে নিয়ে আসবে। কেউ আর কিছুই বলেনি। আসাদ সাহেবও কেবল হামিমের মাথায় হাত বুলিয়ে দিয়েছে আর শান্ত কণ্ঠে বলেছে, সাবধানে যেও, দ্রুত ফিরে এসো বোনের কাছে। তানহা বেগম অবশ্য জিজ্ঞেস করেছিল পার্থিব জানে কিনা এই ব্যাপারে। শ্রুতি বানোয়াট কাহিনী বলে বুঝিয়েছে। এখন সে গাড়িতে বসে আছে, বাড়ির গাড়ি নিয়ে বেরিয়েছিল। পার্থিব বাসায় ফিরবে পরশু। এই দুদিনে নিশ্চয়ই জানবে হামিমের কথা, আর না জানলে আরো ভালো। এসে হামিমকে না দেখে নিশ্চয়ই শ্রুতিকে জিজ্ঞেস করবে, রাগ করবে। তখন শ্রুতি সামনে থেকে দেখবে আর মজা নেবে। একদম ঠিক হবে। অসভ্য বেয়াদব ফালতু লোকদের সাথে এমনই হওয়া উচিত। শ্রুতি ঠোঁট বেঁকিয়ে হাসল। এত ভালো কাজ সে কবে করে, কিভাবে করে? শ্রুতির হঠাৎ মনে পড়ল দাদির কথা। ঠিক করলো কিছু ফলমূল নিয়ে দেখতে যাবে দাদিকে। মানুষটাকে শ্রুতি ভীষণ ভালোবাসে। আগে তো এই মানুষটাই তাদের আগলে রেখেছে, অথচ এখন তেমন করে কথাও হয় না। দেখা হয়েছে তাও 1.5 মাস হয়। আগে যেখানে সারাদিন দাদির সাথে কাটত, এখন সেখানে 5 অথবা 10 মিনিট ফোনে কথা বলে রেখে দিতে হয়। সামনে থাকা আর ফোনে কথা বলা এক হয় বুঝি? মাহাতির, হামিম, হাসিনা, সিদ্দিক সাহেব বসে আছে একসাথে। বিভা রান্নায় ব্যস্ত তার ভাইয়ের জন্য। আজ হামিম যা পছন্দ করে বিভা তাই রান্না করবে। হাসিনাও এতক্ষণ যাবৎ রান্নাঘরেই ছিল, মাত্র এসে বসলো ফ্যানের নিচে। হামিমের সাথে হাসিনা সিদ্দিকের যাবতীয় পরিচয় পর্ব শেষ। বর্তমানে হামিম আর মাহাতির মিলে সাবওয়ে সার্ফার্স গেমস খেলছে একসাথে। শুধু শুধু বসে থাকার চেয়ে গেমস খেলে সময় পার করা অনেক ভালো। হামিম প্রথমে খেলতে চায়নি। মাহাতির নিজে নিজে খেলার পর সে ফোন টান দিয়ে বলল। এরপর দুজন মিলে খেলা শুরু করলো। মাহাতির তাকিয়ে আছে হামিমের দিকে। হামিমের মুখটা স্বাভাবিক, খুব মনোযোগ দিয়ে গেমস খেলছে। দেখতে ভালো লাগছে মাহাতির এই কাছে। এরই মাঝে মায়ের ডাকে চোখ তুলে তাকালো মাহাতির। কিছু বলবেন আম্মা? তোমার সাথে কিছু জরুরি কথা আছে। হাসিনার কণ্ঠটা বেশ দৃঢ় শোনালো। বলেন আম্মা, শুনছি তো। হাসিনা একবার রান্নাঘরের দিকে তাকালো, এরপর মাহাতিরের দিকে দৃষ্টি নিয়ে বলল, তুমি এখনো সম্পর্কটা স্বাভাবিক করো নাই? মাহাতির তাকিয়ে রইল। সে বুঝেছে তার আম্মার প্রশ্ন, তবে এই ব্যাপারে কথা বলতে ইচ্ছে করছে না, তবুও বলল, আমাদের সম্পর্ক স্বাভাবিক আছে আম্মা। মিথ্যা বলবা না মাহাতির। তোমার আচার আচরণে প্রকাশ পায় তুমি এখনো স্বাভাবিক হও নাই, মানো নাই বিয়াটা। মাহাতির কিছু বলল না। হাসিনা আবারও বলল নিষ্প্রভ কণ্ঠে, বিভা মাইয়াটা ভালো, অযথা কষ্ট দিও না, পরে পস্তাইবা। মাহাতির নিজের ঠাট বজায় রাখল। আমি তো বিভাকে কষ্ট দিই না আম্মা। ওকে কি আমি নির্যাতন করি? জিজ্ঞেস করেন তো ওকে। ছেলের এমন কথায় আশাহত হলেন হাসিনা। শারীরিক নির্যাতনের থেকে ও বড় মানসিক নির্যাতন। তুমি ওরে মানসিকভাবে নির্যাতন করতেছো। হাসিনার ভীষণ খারাপ লাগলো। তার ছেলে এমন করছে কেন? সে কি বুঝতে পারছে না যে এইভাবে সে নিজের জীবনকে নষ্ট করছে? হাসিনা দৃঢ় কণ্ঠে বলল, সময় থাকতে মূল্য দাও, মন থেকে উঠা গেলে কায়দাও কুল পাইবা না। মাহাতির হতাশ শ্বাস ফেলল। সবাই তাকে পেয়েছেটা কি? জোর করে ভালোবাসবে কিভাবে? কথাটা ভেবেই মাহাতির নিজেই আবার ভাবলো, সে কি কখনো বিভাকে মন থেকে কখনো মানার চেষ্টা করেছে? সে তো জেদ ধরেই বসে আছে। নিজের জেদের মধ্যে দিয়েই মাহাতির বুঝতেও পারল না যে সে মনে মনে বিভাকে মেনে নিয়েছে, শুধু উপরেই নাকচ করে। ইতিমধ্যে বিভা তার অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে। শ্রুতি বারান্দায় বসে আছে ভুরু কুঁচকে। সে বর্তমানে তার মনের ইচ্ছেকে খুন করতে ব্যস্ত। তার মনের ইচ্ছে হলো পার্থিবকে খুন করা, অথচ সে এখন তা করতে পারছে না। সকালে পার্থিব তাকে ফোন দিল। ফোন দিয়ে শুধু জিজ্ঞেস করলো, শ্রুতি, আমি শুনলাম আপনি নাকি হামিমকে রেখে এসেছেন, কথাটা কি সত্য? পার্থিব জানে শুধু, তবুও জিজ্ঞেস করা। শ্রুতিও গম্ভীর কণ্ঠে বলল, হ্যাঁ সত্যি। কাজটা কি ঠিক হয়েছে শ্রুতি?
একবারও কি আমাকে বলার প্রয়োজন ছিল না? মাহাথির ভাইকে বলেছিলাম আমি গিয়ে দিয়ে আসব। আমি আসা পর্যন্ত কি অপেক্ষা করা যেত না? পার্থিবের প্রশ্নে শ্রুতির মনে হলো সে আসলেই ভুল করেছে। কিছুই বলল না সে। সত্যি বলতে আসলে অনুতপ্ত বোধ হচ্ছে এখন। অবশ্য এখন বোধ হয়ই বা কি হবে, যা করার তা তো সে করে ফেলেছে। শ্রুতি ভাবলো সে সরি বলবে পার্থিবকে। শ্রুতির বলার আগে পার্থিবের শান্ত কণ্ঠ ভেসে এলো, ভালো থাকবেন শ্রুতি, রাখছি। শ্রুতি অবাক এবং মন খারাপ করে নিজের ফোনের দিকে তাকিয়ে রইল।